হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। নিজের কক্ষে নিঃসঙ্গ শুয়ে আছে মেঘ। বাহিরের আকাশে মেঘে ঢাকা মনে হচ্ছে। প্রকৃতিও তার যন্ত্রণার সঙ্গী হয়ে উঠেছে আজ। মৃদু বাতাসে জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের দম বন্ধ করা এক অনুভূতি জমাট বেঁধে আছে। বালিশে মুখ গুজে কান্নার শব্দগুলো আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু এই কান্না কি কখনো থামবে? কেন সব সময় তার সাথেই এমন হয়? কেন ভাগ্য এত নির্মম? এতদিন যাদের মা বাবা বলে মেনে এসেছে, ভালোবেসে এসেছে, সে তাদের রক্তের সম্পর্কের কেউ নয়। মন মানতে চাইছে না কিছুই। ছোটবেলা থেকে মন মানতে চায় না কিছুতেই না। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব ছিল না, বরং প্রয়োজনের তুলনায় অনেক বেশি আদর যত্ন বড় করেছে তারা। এক মুহূর্তের জন্য ভাবতে দেয়নি সে তাদের রক্ত নয়। কিন্তু আজ যখন সে জানতে পারল তার অস্তিত্বের শেকড় ভিন্ন, তখন হৃদয়ের গভীরে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তার বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই তার, কিন্তু নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে সে। যে মানুষগুলো এত ভালোবেসে এসেছে, তাদের মুখের দিকে তাকালেই মনে হবে এরা আমার আপন নয়। কি ভয়ঙ্কর এক অনুভূতি, কি নিদারুণ সত্য। যখন সে মায়ের মুখের দিকে তাকাবে, তখন অন্তর থেকে কোনো এক অজানা কণ্ঠ ফিসফিস করে বলে উঠবে, ওইটা তোর আসল মা না। এই কথাটা সে সহ্য করবে কিভাবে? ফট করে চোখ জোড়া বন্ধ করে ফেলল সে। বুকের মধ্যে এক শূন্যতা গিলে খাচ্ছে তাকে। নিজের অস্তিত্বের মায়াজালে এক নিঃসঙ্গ নাবিক হয়ে সে ভাসছে অনন্ত শূন্যতায়। নিঃশব্দে পা টিপে টিপে শ্রাবণের ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো আদিবা। বুকের ভেতরে ঢেউ তুলে উঠালো এক অদ্ভুত স্পন্দন। দরজার সামান্য ফাঁক দিয়ে উকি দিতেই সময় থমকে গেল তার জন্য। এক অলিখিত মোহের বাঁধনে মুহূর্তেই বন্দী হয়ে পড়ল সে। সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ভেজা চুল থেকে ছোট ছোট জলবিন্দু গড়িয়ে পড়ছে প্রশস্ত কাঁধ বেয়ে। পিঠের মসৃণ ত্বকের ওপরে দিয়ে জলবিন্দুগুলো ধীর গতিতে গড়িয়ে পড়ছে নিচে স্রোতের মতো। তার চন্দন ফর্সা উজ্জ্বল ত্বক, চওড়া বুক, সুঠাম বাহু, সবকিছু দেখলে মনে হয় যেন নিখুঁত কোনো শিল্পীর হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। তার শরীরের প্রতিটি বাঁক, প্রতিটি পেশি দেখলে মনে হবে শক্তিমত্তার অহংকার বয়ে বেড়াচ্ছে সেগুলো। আয়নায় শ্রাবণের চেহারা দেখা যাচ্ছে, মুখে সেই গম্ভীর ভাব যেটা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। চোখ দুটো তীক্ষ্ণ গভীর, যা দেখলে মনে হয় এক সাগর অতল সেই গভীরতায়, যেখানে ডুবলে আর ফিরে আসা সম্ভব না। ঠোঁটের কোণে এক অসম্পূর্ণ অভিব্যক্তি, যেখানে লেগে থাকে কঠোরতা আর কোমলতার মাঝে এক অদ্ভুত খেলা। আদিবা তাকিয়ে রইল এক দৃষ্টিতে শ্রাবণের ওপর থেকে, কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। এই তো সেই পুরুষ যাকে সে অবচেতনেই খুঁজে ফিরে সব সময়, যাকে দেখলেই তার অষ্টাদশী তনু মন ধড়ফড় করে ওঠে, যার প্রতিটি চলাফেরা, প্রতিটি নিঃশ্বাস তার মনের গহীনে এক অনির্বাচনীয় আবেশ জাগিয়ে তোলে। তার প্রশস্ত বুকে মাথা রেখে হারিয়ে যেতে ইচ্ছে করে, তার শক্ত বাহুতে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। এ যেন এক নিষিদ্ধ মোহের বন্দিত্ব, যে মোহ থেকে মুক্তি নেই, নেই কোনো অব্যাহতি। শ্রাবণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে নিচ্ছিল, এক পাশ থেকে অন্য পাশ টানছে ভেজা চুলগুলো। তার প্রতিটি ছোট্ট ছোট্ট গতিবিধিও এক সম্মোহনীয় আবেগের সৃষ্টি করছিল। আলো আঁধারির এই সন্ধিক্ষণে তার ত্বকের ওপরে আলো ঠিকরে পড়ে এক স্বর্ণাভ আভা তৈরি করছিল। হঠাৎই কোনো অজানা অনুভূতিতে শ্রাবণ ভুরু কুঁচকে গেল। কোনো অনুসন্ধানী সুভাব নিয়ে সে পেছন ফিরে তাকালো। মুহূর্তেই শ্বাস আটকে এলো আদিবার। পলক ফেলার আগেই তার দৃষ্টি শ্রাবণের চোখের সাথে আটকে গেল। আচমকাই দরজার ফাঁক দিয়ে আদিবার চঞ্চল ছায়া দেখে শ্রাবণের ভ্রুজোড়া কুঁচকে গেল। খাটের ওপর পড়ে থাকা টি-শার্টটা হাতে তুলে নিল সে। সেটা গায়ে জড়াতে জড়াতে গম্ভীর স্বরে বলে উঠল, এখানে কি করছিস তুই?
অপ্রস্তুত আদিবা একদমে শ্বাস আটকে নিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতরে ছোট্ট একটা ঝড় বয়ে গেল। আমতা আমতা করে বলল, তোমার সাথে একটু কথা ছিল। শ্রাবণ কয়েক মুহূর্ত চুপ করে রইল, চোখের দৃষ্টিতে নিঃশব্দ প্রশ্ন। তার গলায় একরকম অনাগ্রহ মিশিয়ে বলে উঠল, ভেতরে আয়। সুযোগ কোনোভাবেই হাতছাড়া হতে দিল না আদিবা। এক মুহূর্ত বিলম্ব না করে তড়িঘড়ি করে ঘরের ভেতরে ঢুকে পড়ল সে। তবে তার এই আচমকা উচ্ছ্বাস শ্রাবণের দৃষ্টি এড়ালো না। সামান্য অবাক হয়ে তার ভ্রু আরো কুঁচকে গেল। কি বলবি, জলদি বল, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় হ। শ্রাবণের কণ্ঠস্বরে শীতলতা বিরাজ করছে। তার 1 মিনিট সময়ও মূল্যবান, আর এই মুহূর্তে আদিবার অস্তিত্ব তার জন্য একদমই অর্থহীন। কিন্তু আদিবার জন্য সে জানে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মনকে সামলে নিয়ে সে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণের চোখে, যেখানে সে প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়। কিন্তু কি বলবে এখন? শ্রাবণের চোখে চোখ পড়তেই কথাগুলো হুট করেই হারিয়ে গেল। বিরক্ত হলো শ্রাবণ। চুপ করে থাকলে বেরিয়ে যা, আমার কাজ আছে। শ্রাবণের কথায় হুঁশ ফিরল আদিবার। কাল বিলম্ব না করে দ্রুত নিজের মোবাইলটা বের করলো। যে ভিডিও সে মেঘকে দেখিয়েছে সেই ভিডিওটাই শ্রাবণকে দেখালো। তার ভেতরে এক ধরনের অদ্ভুত তৃপ্তি কাজ করছে। মনে মনে ভাবছে, শ্রাবণ যখন এই সত্য জানতে পারবে তখন নিশ্চয়ই মেঘের প্রতি তার সমস্ত মায়া ভালোবাসা গলিত সীসার মতো জমাট বেঁধে যাবে। এক নিমিষেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মেঘের থেকে। যে মেয়ের মা বাবার পরিচয় অজ্ঞাত, তাকে কি করে শ্রাবণ মেনে নিবে? এই ভাবনাতেই পুলকিত হয়ে উঠল তার অন্তর। শির দ্বারা বেয়ে এক প্রকার শীতল শিহরণ বয়ে গেল আদিবার। কিন্তু মুহূর্তের ব্যবধানে সমস্ত হিসেব নিকেশ পাল্টে গেল। ভিডিওটি শেষ হতেই শ্রাবণের চোখ দুটো রক্তিম অগ্নিশিখার মতো জ্বলে উঠল। গভীর রাতের নিস্তব্ধ অরণ্য আচমকা দাবানল ছড়িয়ে পড়ার মতো দাউ দাউ করতে লাগলো। সেগুলো ভয়ঙ্করভাবে তার দৃষ্টিবিদ্ধ হতে লাগলো আদিবাকে। এটা কি মেঘকে দেখিয়েছি? শব্দগুলো ঠিক রুক্ষ পাথরের গায়ে ছুরি চালানোর মতো ধারালো শোনালো আদিবার নিকট। খানিক ভড়কে গেল সে, তবে দমে যাওয়ার পাত্রী নয় সে। গলা সাফ করে আগের মতোই স্পর্ধিত ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ দেখিয়েছি, কেন দেখাবো না? এই বাড়ির মেয়ে না হয়েও কেমন ভাব তার শরীর। চটাস বাক্যটা অসম্পূর্ণ থেকে গেল। তার আগে আদিবার মুখ একপাশ ফিরে গেল প্রচণ্ড আঘাতে। বজ্রের মতো এক তীব্র চড় এসে আছড়ে পড়ল তার গালে। মুহূর্তের জন্য সমস্ত দিগন্ত ঘোলাটে হয়ে উঠল তার। এক অদ্ভুত ঝাঁকুনি খেয়ে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সে। আস্তে আস্তে হাত তুলে গাল ছুঁয়ে দেখল আদিবা। চোখে মুখে বিস্ময় ও অপমানের ছাপ। সে এমনটা আশা করেনি। শ্রাবণের মুখে আগুনের মতো তেতে উঠল। চোখের দৃষ্টি তীব্র ধারালো। মনে হচ্ছে ক্ষণিকের মধ্যেই এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাবে। জানিস তো, তোকে এখন আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিবা। অত্যাধিক জোরে চিৎকার করে বলে উঠল শ্রাবণ। এক মুহূর্তের জন্য আদিবার ভেতরটা হিমশীতল হয়ে গেল। বুকের ভেতরে কেউ শিকল পরিয়ে টেনে ধরার মতো হয়ে গেল যেন। নিঃশ্বাস নেওয়ারও দুষ্কর হয়ে উঠেছে তার। তার কি ভুল হয়েছে? সত্যিটা তো দেখলই সে। নাকি সে এমন এক আগুনে হাত দিয়েছে যা এখন পুরোটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে? ভাবতে ভাবতেই আদিবা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শ্রাবণের চোখে আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। তার ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। এই মুহূর্তে বেরিয়ে যা আদিবা, না হলে আমি এমন কিছু করে ফেলবো যা আমার জন্য অনুচিত হবে, আর তোর জন্য তো হবেই। কণ্ঠে তার বজ্রের গর্জন। ভয়, অপমান আর হতাশায় সেখান থেকে পালিয়ে বেরিয়ে গেল আদিবা। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরের নিস্তব্ধতা চিরে বিষধর সাপের মতো ফোঁস করে উঠল শ্রাবণ। বুকের ভেতরে ক্ষোভের লাফা ফুটতে শুরু করেছে। রাগ, দুঃখ, অপরাধবোধ সবকিছু একসঙ্গে বুকে ধাক্কা দিচ্ছে। একটা জটিল ঘূর্ণিঝড়ের ন্যায় সবকিছু তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে। মেঘ, সে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে এই সত্যটা জানার পর।
শ্রাবণ তো বহুত আগেই জানতো, শুধু মেঘের জন্যই সত্যিটা এতদিন নিজের ভেতরে পাথরের মতো চেপে রেখেছিল, যাতে এই মেয়েটার ছোট্ট হৃদয়টা ভেঙে না যায়। বাড়ির বড়রা জানে, এমনকি সে নিজেও জানে, কিন্তু ছোটদের কাছে এসব কখনোই প্রকাশ করা হয়নি। আর আজ সেই লুকানো সত্যটা আদিবার মতো নির্দয় অসভ্য মেয়ের কারণে ফাঁস হয়ে গেল। শ্রাবণের সত্যি সত্যি মনে হলো এখনই আদিবাকে চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারলে মনে হয় রক্ত ফুটতে থাকা আগুনটা একটু শান্তি পেত। দুহাতে নিজের চুল শক্ত করে খামচে ধরল সে। তার ফুল কি করছে এখন? বুকের ভেতরে ধক করে উঠল। মেঘ কি কাঁদছে? তাহলে কি তার দু চোখে মেঘ এবার সত্যিই বৃষ্টি হয়ে ঝরবে? রাহেলা বেগম নিঃশব্দে মেঘের কক্ষে প্রবেশ করলেন। হাতে প্লেটে রাখা খাবার শীতল হয়ে এসেছে, যেন শীতল হয়ে আসে অপেক্ষায় দীর্ঘ সময়। সকাল থেকে এক ফোঁটা খাবারও পেটে পড়েনি মেঘের। দুঃখ, অভিমান আর উদ্বেগ মিলে বুকের ভেতরে এক অদৃশ্য ভার হয়ে জমেছে নিশ্চয়। মেঘ যে সেই সকালে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আর বের হয়নি। ঘরে প্রবেশ করতেই রাহেলা বেগম দেখল মেঘ বালিশে মুখ গুজে পড়ে আছে। কান্নার ভারে সমস্ত শরীর অবসন্ন হয়ে এসেছে তার। বাতাসে ঘনীভূত হয়ে আছে এক অভিমানী নীরবতা, যার ওজন রাহেলা বেগমের হৃদয়কেও চেপে ধরেছে। খাটের পাশে খাবারের প্লেট রেখে ধীর পায়ে এগিয়ে এসে সন্তর্পণে মেঘের চুলে হাত বুলিয়ে দিলেন। পরিচিত সেই মমতার স্পর্শে একটু নড়ে ধীরে ধীরে মুখ তুলল মেঘ। রাহেলা বেগমের বুক কেঁপে উঠল। মেঘের চোখ দুটো যেন রক্তরাঙা এক নদী, যেখানে কান্নার জলোচ্ছ্বাস রয়ে গেছে। বারংবার চোখের কোণে জমে থাকা নোনা জল নিঃশব্দে বলে দিচ্ছে তার অশ্রুস্নাত যন্ত্রণার কথা। কতক্ষণ ধরে কেঁদেছে কে জানে। রাহেলা বেগম হাত বাড়িয়ে মেয়ের গাল ছুলেন। সেই স্পর্শে একরাশ উদ্বেগ, অপরিসীম স্নেহ আর ব্যথার মিশেল ছিল। কিন্তু মাত্র স্নেহের সমস্ত উষ্ণতা দিয়েও কি এই অভিমান গলানো সম্ভব? সম্ভব। মায়েদের কাছে কিছুই অসম্ভব নয়। রাহেলা বেগমের স্নেহ মাখা স্পর্শ জলোচ্ছ্বাস হয়ে এলো মেঘের হৃদয়ে। বুকের গভীরে জমে থাকা শোক আর কষ্ট মুহূর্তেই বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। সমস্ত শক্তি দিয়ে মায়ের কোমর জড়িয়ে ধরল, যেন এই আঁকড়ে ধরার ভেতরেই সে খুঁজে পাবে আশ্রয়, খুঁজে পাবে উত্তরহীন প্রশ্নগুলো কোনো সান্ত্বনা। কান্নায় ভিজে যাওয়া কণ্ঠস্বরে ফিসফিসিয়ে মেঘ বলে উঠল, এই সত্যটা না জানলে কি খুব বড় কোনো অন্যায় হয়ে যেত মা? কেন আমার ভাগ্যে এই কঠিন সত্যির অগ্নি পরীক্ষা রাখতে হলো? কেন মা, কেন? কেন বলো আমায়? রাহেলা বেগম নিশ্চুপ রইলেন। ঠোঁট কাঁপল, তার কোনো উচ্চারণ রাহেলা বেগম নিশ্চুপ রইলেন। ঠোঁটে কাঁপন ধরল তার, কিন্তু উচ্চারণ করতে পারল না কোনো শব্দের। কি বলবেন? কি বললে এই ব্যথার পাহাড় একটু হলেও হালকা হবে? বুঝতে পারলেন না তিনি। মেঘ তখন চোখের জলে ভেসে ভেসে যেতে যেতে আবারও বলে উঠল, রক্তের সম্পর্কই কি সব মা? সম্পর্ক কি শুধুই জন্মের বন্ধনে বাঁধা? আমি জানি আমার পৃথিবী শুধু তোমাদের মাঝেই। তোমরাই তো আমার বাবা মা। তাহলে কেন ভাগ্য আমাদের সম্পর্কে এক শীতল সীমারেখা টেনে দিল? কেন আমাদের মাঝে একটা কিন্তু রেখে দিল মা? বলো না। কি করে আমি এই নির্মম সত্যটা মেনে নিব? কি করে ভুলে যাব এসব কিছু? রাহেলা বেগম মেয়ের অশ্রু ভেজা মুখে হাত বুলিয়ে দিলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অন্তলালা যন্ত্রণা, এক অতলান্ত যন্ত্রণা। কিন্তু কিছু বলার মতো শক্তি কি তার আর অবশিষ্ট আছে? রাহেলা বেগম গভীরভাবে শ্বাস নিলেন। বুকের গভীরে জমে থাকা সমস্ত কষ্ট এক নিমিষেই গলদকরণ করতে চাইলেন। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা স্বরে বিষাদে মোড়ানো কণ্ঠে মেয়ের চুলে হাত বুলিয়ে বললেন, সব ভুলে যা সোনা মা আমার। এই ক্ষতচিহ্নকে মনে জায়গা দিস না। দেখবি সব আগের মতো হয়ে যাবে, ঠিক আগের মতো।
আজকের এই মুহূর্ত, এই যন্ত্রণাদায়ক সত্য, এগুলো যেন কখনোই তোর জীবনে আসেনি এমন করেই ভাব। আমার কোলে তুই যেমন ছিলি ঠিক তেমনই থাকবি। আমি তোর মা, তোর একমাত্র সত্য এইটুকুই। তার কণ্ঠে মায়ের সমস্ত স্নেহ আর আকুলতা মিশে গেল। কিন্তু এই আশ্বাস কি সত্যিই মেঘকে নিশ্চিন্ত করতে পারলো বা চিন্তা বদলাতে পারবে? সময় কি সত্যিই ফিরে যাবে সেই নির্ভেজাল মায়ায় মোড়ানো অতীতে? মেঘ কি আবারও সবটা মেনে নিতে পারবে? তার ভাবনার মাঝেই মেঘ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এখনো টলটল করছে। উত্তর খুঁজছে মায়ের চোখে। কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে মেঘ বলে উঠল, আমি তোমাদের আপন নই বলে কি আমায় দূরে ঠেলে দেবে মা? রাহেলা বেগম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তীব্র ভালোবাসায় মেঘকে বুকে চেপে ধরলেন, যেন সমস্ত কষ্ট, সমস্ত ভয় তিনি নিজের হৃদয়ের গভীরে চেপে রাখতে চান। মেয়েকে চুলে বিলি কাটতে কাটতে গভীর মমতায় বললেন, এত বোকামির কথা আর কখনো মুখে আনবি না মা। তুই আমার হৃদয়ের সবচেয়ে গোপন কোণে লুকিয়ে থাকা অমূল্য ধন। দূরে ঠেলে দেব? কখনোই না। তোকে তো আমি আমার বুকের মাঝে আগলে রাখবো সারা জীবন। তুই যে আমার মানিক, আমার সোনার টুকরা। এই সম্পর্ক রক্তের চেয়ে ঢের বেশি শক্ত, গভীর অ্যান্ড কখনো এই সম্পর্ক রক্তের চেয়ে ঢের বেশি শক্ত, ঢের বেশি গভীর। আর কখনো এমন কথা ভাবিস না। শান্ত হলো মেঘ। অনেকক্ষণ ধরে মাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। তার মায়ের এই উষ্ণতার মাঝেই সমস্ত দুঃখ গলিয়ে হারিয়ে যাবে নিশ্চয়ই। বুকের গভীরে জমে থাকা কষ্টের পাহাড় কিছুটা হালকা হতেই ধীরে ধীরে উঠে বসলো মেঘ। চোখে লালচে সাপ এখনো রয়ে গেছে। ঠিক মায়ের স্পর্শে যেন একটি শান্তি ফিরে এসেছে হৃদয়ে। রাহেলা বেগম খাটের এক পাশে রাখা টেবিল থেকে খাবারের প্লেট তুলে নিলেন। মৃদু হাসি ফুটল তার ঠোঁটে। এক মা যেন তার সন্তানের অভিমান ভাঙানোর সবচেয়ে সহজ উপায় জানে, সেটাই যেন প্রকাশ পেল তার চোখের গভীরে। প্লেটটা মেঘের সামনে এগিয়ে ধরে স্নেহ ভরা কণ্ঠে বললেন, একটু খেয়ে নে মা। কষ্ট পেটে জমা রাখলে কিন্তু মন ভারী হয়ে যায়। কোনো ভনিতা ছাড়াই মেঘ আদুরে ভঙ্গিতে মায়ের হাত থেকে খাবার তুলে নিল। প্রথম কৌতূহল ছিল না, ক্ষুধাও হয়তো তীব্র ছিল না, কিন্তু এই খাবারের মধ্যে যে ভালোবাসা লুকানো, সেটাই তার সমস্ত শূন্যতা মুছে দিচ্ছিল ধীরে ধীরে।